মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই আশা করি ভালোই আছো। ফিনিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইউনিট 1-এর সেমিস্টার 2 ক্লাস 11-এর ইউনিট 1-এর যে এ সাব ইউনিটটা আছে, সেই সাব ইউনিটের মধ্যে আমরা ইতিমধ্যেই শিক্ষা মনোবিদ্যার ধারণা, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত। তারপরের যে অংশটা আছে সেটা হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। ঠিক আছে, তো এখান থেকে এরকম পড়তে পারে যে 2 নম্বরের একটা প্রশ্ন পড়তে পারে, শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক 2 নম্বরের আসতে পারে, কিন্তু মেনলি এটা 5-এ আসার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, তাই 5-এর ক্ষেত্রে এটা বেশি জোর দেওয়াটা দরকার। ঠিক আছে, তো আমরা শিক্ষা মনোবিজ্ঞার সম্পর্কটা আলোচনা করছি। দেখো, প্রথমে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করতে গেলে শিক্ষা বিষয়টা কি আর মনোবিজ্ঞান বিষয়টা কি সেটা আগে জানতে হবে। আর মনোবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে কি তার অবদান আছে সেটাও আমরা একটু আলোচনা করছি। তারপর শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্কটা আমরা আলোচনা করব। দেখো, শিক্ষা হচ্ছে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। আমাদের যে আচরণ আছে, সেই আচরণ, শিক্ষার্থীদের যে আচরণ, সেই পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে শিক্ষা, যার মাধ্যমে আমরা আচরণ পরিবর্তন করতে পারি শিক্ষার মাধ্যমে। আর মনোবিজ্ঞান কি আমরা জানি, আচরণের বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আচরণের বিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা সংক্রান্ত সমস্যা দূর করে শিক্ষার্থীদের। শিক্ষাকালীন, শিক্ষার সময়কালীন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় যেগুলো আছে, শিক্ষার কৌশল পদ্ধতি, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের আচরণ, এই সমস্ত বিষয়গুলো ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায়, তো এই সমস্যাকে দূর করে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়কে জানার পর শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটা আলোচনা করছি। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের যে সম্পর্কটা আছে সেটা আমরা বিভিন্ন বিষয় এর ক্ষেত্রে আমরা মনোবিজ্ঞানের বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। যেমন প্রথমেই দেখো আছে 1 নম্বর পয়েন্ট, শিক্ষার লক্ষ্য ও শিক্ষা মনোবিদ্যা। শিক্ষার লক্ষ্য ও মনোবিজ্ঞান। শিক্ষার লক্ষ্য, আমরা উদ্দেশ্য এবং লক্ষ্য এই বিষয়টা জানি, যে ছোট ছোট যে বিষয় আছে সেগুলোকে উদ্দেশ্য আমরা বলি, এবং সমস্ত উদ্দেশ্যগুলো একসাথে লক্ষ্যে পরিণত হয়। তাহলে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীকে জানা। ঠিক আছে, আমরা এটা জানি যে শিক্ষার্থীকে জানতে হবে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, প্রেরণা, অনুরাগ, এই বিষয়টা অবশ্যই জানাটা দরকার। শুধুমাত্র থিওরিটিক্যাল বিষয় নয় বা শুধুমাত্র পুঁথিগত বিষয়ে অবগত নয়। আগে শিক্ষার্থীকে যদি না জানা যায় তাহলে কিন্তু শিক্ষার লক্ষ্য কিন্তু পূরণ হবে না, শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ব্যাহত হবে। তাই আমরা বলতে পারি যে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কের ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য ও মনোবিজ্ঞান একটা অন্যতম বিষয়। নেক্সট হচ্ছে শিক্ষার পাঠক্রম ও মনোবিদ্যা। ঠিক আছে, দেখো, পাঠক্রম সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়েছে। আগে যে পাঠ্যক্রম ছিল সেই পাঠ্যক্রমের ক্ষেত্রে দেখা যেত সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক ছিল না, সেটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক ছিল। তাই এক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম হওয়া দরকার, যেটা আধুনিক পাঠ্যক্রম, যে পাঠ্যক্রমে পাঠ্যক্রমিক কার্যাবলীর সঙ্গে সঙ্গে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীগুলো কিন্তু থাকবে, যেটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করবে। এই যে সর্বাঙ্গীন বিকাশ কথাটা, এটা কিন্তু তোমরা আগেই কিন্তু আমার পড়ানো থেকে তোমরা জানো যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ মানে শিক্ষার্থীর শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ নয়, তার সঙ্গে বা জ্ঞানমূলক বিকাশ নয়, যেটা পুঁথিগত বিষয় থেকে জানা যায় বা বই পড়ে জানা যায় সেই বিষয় নয়, তার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, এই বিকাশগুলোও কিন্তু জড়িত। তাহলে সেরকম যদি পাঠ্যক্রম হয় তাহলে সেই পাঠ্যক্রম হবে বহুমুখী পাঠ্যক্রম। তাই আমরা শিক্ষার পাঠ্যক্রমেও মনোবিজ্ঞানের সঙ্গে কিন্তু এটা সম্পর্ক স্থাপন করতে পারি। শিক্ষার পদ্ধতি ও মনোবিজ্ঞান, শিক্ষার যে পদ্ধতি আছে বা কৌশল আছে সেখানেও আমরা মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক দেখতে পাই। তাহলে আধুনিক শিক্ষা পদ্ধতি কি? শিশু কেন্দ্রিক,
যেখানে শিশু থাকবে কেন্দ্রে, শিশুর আগ্রহ, চাহিদা, প্রেরণা সেই ভিত্তিক হবে এবং সেইটাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা পদ্ধতিগুলো বা শিক্ষণ পদ্ধতিগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, সেই শিক্ষণ পদ্ধতির তোমরা সবাই নাম জানো। সেই শিক্ষণ পদ্ধতি কি, যেটা কিনা শিক্ষার্থী কেন্দ্রিক হবে? সেগুলো কি কি? যেমন কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বা কম্পিউটার বেসড এডুকেশন, প্রোগ্রাম লার্নিং, প্রজেক্ট মেথড, হিউরিস্টিক মেথড আবিষ্কার পদ্ধতি, তারপর হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষার পদ্ধতির মধ্যে থাকছে, যেটা মনোবিজ্ঞান সম্মত। ঠিক আছে, নেক্সট হচ্ছে শিক্ষার গবেষণা ও মনোবিজ্ঞান। আমরা এটা জানি যে মনোবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন গবেষণা শিক্ষাক্ষেত্রে কিন্তু হচ্ছে, যার ফলে পুরাতন তত্ত্ব যেমন পরিমার্জন করা হচ্ছে, তেমন নতুন কিছু তথ্য নীতি এই গবেষণায় কিন্তু উঠে আসছে, যেটা শিক্ষার্থীদের কিন্তু অনেকটা সহায়তা করছে। কোন দিক থেকে গবেষণা হচ্ছে? শিক্ষার্থীদের মনোযোগের ক্ষেত্রে গবেষণা হচ্ছে, স্মৃতিকে উন্নত করার জন্য গবেষণা হচ্ছে, শিখন সংক্রান্ত বিভিন্ন বিষয়কে উন্নত করার চেষ্টা হচ্ছে, প্রেরণা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোকে উন্নত করার চেষ্টা করছে। তাহলে এগুলো সবটাই কিন্তু মনোবিজ্ঞানের বিষয় বা সাইকোলজির বিষয়। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন দিক থেকে শিক্ষার্থী সংক্রান্ত বিভিন্ন দিক থেকে কিন্তু এই গবেষণা হচ্ছে এবং গবেষণার মান উন্নত হওয়ার ফলে আরো নতুন নতুন দিক কিন্তু উঠে আসছে, যেটা শিক্ষার্থী শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা উন্নত হচ্ছে। নেক্সট হচ্ছে বিদ্যালয় পরিচালনা। বিদ্যালয় পরিচালনা আমরা জানি যে বিদ্যালয় পরিচালনা একটা বিশেষ দিক, যেখানে বিদ্যালয়ের কি কি জিনিসগুলো আছে, যেমন বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলী আছে, যেটা সারা বছর ধরে একটা বিষয় কিন্তু থাকে, বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলীগুলো থাকে। নেক্সট হচ্ছে সময় তালিকা। সময় তালিকা, আগেই কথাটা বলি যে সময় তালিকা এই বিষয়ে বিভিন্ন পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক বিষয়গুলো কিন্তু সহজভাবে বিন্যস্ত থাকে। শৃঙ্খলা, ঠিক আছে, শৃঙ্খলা সংক্রান্ত সমস্যাগুলো দূর করার জন্য অনেক কিছু বিষয় কিন্তু আছে, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা, আরোপিত শৃঙ্খলা, এই বিষয়গুলো কিন্তু আছে। নেক্সট হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে আজকে বর্তমান যুগে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে কিন্তু অবনতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বিদ্যালয় পরিচালনার দিক। তাহলে এই যে কার্যাবলী, সময় তালিকা, শৃঙ্খলা, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, এগুলোকে উন্নত করার জন্য শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু শিক্ষার বিষয়, ঠিক আছে, যেটা মনোবিজ্ঞানের মাধ্যমে কিন্তু সলভ করা হচ্ছে। তাই আমরা বিদ্যালয় পরিচালনা ও মনোবিজ্ঞানের সাথে একটা কিন্তু সম্পর্ক দেখতে পেলাম। নেক্সট হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ ও মনোবিজ্ঞান। ব্যক্তিত্বের বিকাশ, ঠিক আছে, শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ যদি জানতে হয় তাহলে বিকাশের ধারা এবং গতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার বা জরুরি। ঠিক আছে, বিকাশের ধারা এবং গতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। ঠিক আছে, সেটা স্তর অনুসারে যে বিকাশের যে বিভিন্ন স্তরগুলো আছে, কৈশোর, বাল্যকাল, শৈশবকাল, এই সমস্ত যে স্তরগুলো আছে, সেই বিকাশের ধারাগুলো সম্পর্কে জানাটা দরকার। অপসংস্কৃতি দূরীকরণ ও মনোবিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা জানছি যে বিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে অপসংস্কৃতি চলে আসে। সেই অপসংস্কৃতিগুলো ভালো কিছু সংস্কৃতি যেমন কাঙ্ক্ষিত, কিন্তু খারাপ সংস্কৃতিগুলো বিদ্যালয় এবং পরিবেশকে কিন্তু অনেক কলুষিত করে, যেটা সমাজ ও বিদ্যালয় কিন্তু সমস্যাগুলো ডেকে আনে। তাহলে এই খারাপ সংস্কৃতি সম্পর্কে অবগত হওয়া দরকার এবং এগুলো দূর করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান থাকা কিন্তু দরকার। তাহলে এইভাবে আমরা অপসংস্কৃতি দূরীকরণ ও মনোবিজ্ঞানের সঙ্গে একটা সম্পর্ক দেখতে পেলাম। তাহলে দেখতে পেলাম যে শিক্ষার বিভিন্ন দিক থেকে, বিদ্যালয় শিক্ষার বিভিন্ন দিক থেকে মনোবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে। তাই আমরা এই
পয়েন্টগুলোর মাধ্যমে, এই 6-7টা পয়েন্টের মাধ্যমে আমরা শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপর এখানে দেখো ইউনিট 1-এর এ সাব ইউনিটের 3টে অংশ কিন্তু আমরা আলোচনা করে দিলাম: ধারণা, প্রয়োজনীয়তা এবং সম্পর্ক। ঠিক আছে, এখান থেকে আর একটা বাকি আছে, সেটা আমি নেক্সট সময়ে আমি বলে দেব, আলোচনা করে দেবো। কিন্তু যেটুকু পড়ালাম সেটুকু অংশ থেকে কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে যে আলোচনা হয়েছে সেখানে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, যেটা আগের দিন তোমাদের আমি বলে দিয়েছি। সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, মনোবিজ্ঞান কাকে বলে বা মনোবিজ্ঞান কি, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি প্রকৃতি লেখো, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি লক্ষ্য উল্লেখ করো, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, আর মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য 2টি লেখো। শিক্ষা ও মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের 2টি পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সমস্তটাই 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আসি 5 নম্বরের প্রশ্ন। যেটুকু অংশ পড়ানো হয়েছে সেখান থেকে 5 নম্বরের 2টো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, আর হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, যেটা এই এখন আলোচনা করলাম। তাহলে তোমরা এই পয়েন্টগুলো নোট করে রাখবে এবং এখান থেকে এই অংশটা 5 নম্বরের জন্য ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আজকের যে ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।